সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব পিআরবিতে যদি 10টা গুরুত্বপূর্ণ ক্লাস হয় তাহলে সেই 10টার মধ্যে আজকে একটা। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হবে। আপনারা যারা পড়েন প্লিজ দয়া করে একটা রাফ খাতা, একটা নোট খাতা কাছে রাখবেন। সব যা বলি সব লিখতে হবে এমন না, হঠাৎ একটা ধারা অথবা একটা ধারা থেকে এমন একটা গুরুত্বপূর্ণ কিছু বললাম যেটা আপনি সাথে সাথে টুকে রাখলেন, এটা কিন্তু পরবর্তীতে আপনার কাজে দেবে। কারণ আমাদের শুনলেই সব কিছু কিন্তু মনে থাকে না। তাহলে আমরা পিআরবির গত ক্লাসে পড়েছিলাম বেআইনি সমাবেশ সংক্রান্ত কার্যক্রম 133-এ থানার অফিসার ইনচার্জ, তার থানায় যদি কোনো বেআইনি সমাবেশ হওয়ার কথা থাকে বা সে যদি জানতে পারে বা পূর্ব পরিকল্পিত থাকে তাহলে সাথে সাথে সে তার ঊর্ধ্বতন অফিসারকে জানাবে। তাহলে যে কোনো অপরাধ সম্পর্কে জানাবে 120 বিধিতে, কিন্তু বেআইনি সমাবেশ শোভাযাত্রা সম্পর্কে জানাবে 133 বিধিতে। থানার অফিসার ইনচার্জ যদি মনে করে যে তার থানা এলাকায় যে সমাবেশটা শোভাযাত্রাটা হবে সেটা একটা ভয়ানক দাঙ্গা হাঙ্গামা তৈরি হতে পারে, তাহলে এই সমাবেশ বা শোভাযাত্রাটা নিষিদ্ধ বা বন্ধ করা উচিত। তাহলে কি করবে পুলিশ অফিসার? কাকে? ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে। পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে 144 ধারা জারি করার জন্য। যদি এই সভা সমাবেশ যদি বন্ধ করার প্রয়োজন হয় বা নিষিদ্ধ করা উচিত বলে যদি পুলিশ অফিসার মনে করে, তখন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে 144 ধারা জারি করার জন্য আবেদন করবেন। 134 বিধি 134-এ 144 ধারা জারি করার জন্য আবেদন করবেন। কেন আবেদন করবেন? পুলিশ অফিসারের কোনো সভা সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধ বা বন্ধ করার ক্ষমতা নাই। তিনি কেবল নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু বন্ধ করার ক্ষমতা তার নাই। সেই জন্য তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন যে স্যার আপনি এইটা 144 ধারা জারি করে দেন।
139 শম্ভু দাদা, আপনি পারলে বলেন কোনো সভা সমাবেশ বা শোভাযাত্রা করার জন্য যে পাবলিক পুলিশ অফিসারকে আবেদন করবে লাইসেন্সের জন্য, সেই লাইসেন্সটা কয় কপি ইস্যু করা হবে এবং এই লাইসেন্সটা কোন কোন জায়গায় রাখা হবে, কাকে কাকে দেওয়া হবে এবং কোথায় কত বছরের জন্য রাখা হবে। আমি জানি আপনি কোনোভাবেই পারবেন না, কারণ আপনি পড়ালেখা করেন না। শোভাযাত্রার সভা সমাবেশ শোভাযাত্রার জন্য লাইসেন্সের আবেদন করা হলে এই লাইসেন্সের অনুলিপি 3 কপিতে হবে। 1 কপি যিনি আবেদন করছে তাকে দেওয়া হবে, 1 কপি পুলিশ সুপারের অফিসে রাখা হবে, 1 কপি স্থানীয় থানার স্পেশাল ফাইলে 3 বছরের জন্য রাখা হবে। 139 141 সভা সমাবেশ শোভাযাত্রা বিষয়ক র্যালি বিষয়ক যত ধরনের ডিউটি করবেন সব হচ্ছে 141। পিআরবি 141। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে আপনি এসআই অমুক, একটা পার্টির ইনচার্জ, আপনি ঢাকার শাহবাগে একটা সমাবেশস্থলে ডিউটিতে গিয়েছেন। ডিউটিতে যাওয়ার পর আপনার করণীয় বর্জনীয় কি? আইনের আলোকে ব্যাখ্যা করুন। তখন প্রথমেই আপনি যে গেছেন, এই ডিউটিটাই যে গেছেন, আপনি সভা সমাবেশের ডিউটিতে যে গেছেন, এইটা কোন আইনে গেছেন? তখন প্রথমেই দিতে হবে যে পিআরবি 141 বিধি অনুযায়ী সভা সমাবেশ ডিউটি কি পুলিশের একটা দায়িত্ব এবং কর্তব্য। প্রথমেই 141 আনতে হবে। 142 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ, ফৌজদারি 127। পিআরবি 143 মৌখিক আদেশের পরেও যদি ছত্রভঙ্গ না হয় তখন বল প্রয়োগ করা যাবে, জনসাধারণের সাহায্য নেওয়া যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 128 ফৌজদারি, আর পিআরবি 143 আর পিআরবি 316, যেহেতু এখানে গ্রেপ্তারের কথা বলা আছে। 42-এর সাথে 27, 43-এর সাথে 28। 144 এই যারা ছত্রভঙ্গ করার পরেও বা নির্দেশ দানের পরেও যারা অবস্থান করেছিল তাদেরকে পেনাল কোডের 145 ধারা অনুসারে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। 144 পিআরবি 145 থানার অফিসার ইনচার্জ যখন জানতে পারেন যে তার থানা এলাকায় কোনো বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা আছে, তখন তিনি নিজেই থানার সকল ফোর্স নিয়ে, হাজিরারত ফোর্স নিয়ে, ইস্যুকৃত অস্ত্র, গোলাবারুদ, হেলমেট, বুলেটপ্রুফ, লেগ গার্ড সমস্ত কিছু পরিধান করে সজ্জিত হয়ে অস্ত্রগুলি সহ সশস্ত্র দল নিয়োগ করবে, যেখানে এই অবনতি বা এই দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে। তিনি ওসি স্যার নিজে ফোর্স নিয়ে সেখানে যাবে। ওসি স্যার গিয়ে সেখানে দেখলো পরিস্থিতি খুবই খারাপ, থানার সব ফোর্স তো ডিউটিতে আসছে, তারপর পুলিশ লাইনের সব ফোর্স আসছে, কিন্তু তাতে কাজ হবে না, এখন বাহির ইউনিট থেকে লোক আনতে হবে। তখন পিআরবি 146 পিআরবিতে তখন জেলার এসপি স্যার
জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি স্যারের সাথে পরামর্শ করে বাহির ইউনিট থেকে ফোর্স এনে সেখানে নিয়োগের আদেশ দিবেন। 146। শম্ভু দাদা, আপনি কি 146 পর্যন্ত বুঝতে পারছেন? আপনি যদি বুঝতে পারেন তাহলে আর কেউ বোঝার বাকি থাকবে না, কারণ এই ক্লাসে সবচেয়ে আপনিই কম পারেন, আর যারা আছে তারা খুবই ব্রিলিয়ান্ট। আজকে সেই কাঙ্ক্ষিত আমরা গুরুত্বপূর্ণ ক্লাসটা করব, সবাই একটু মনোযোগ সহকারে থাকেন। ফৌজদারি 150। আপনি যখন এই ধরনের বিভিন্ন রায়ট বা বিভিন্ন পাবলিক অর্ডার, যে সমস্ত পাবলিক গ্যাঞ্জামের ডিউটিতে যাবেন, তখন আপনি যে এই যে সশস্ত্র দল 145-এ ওসি স্যার যে সশস্ত্র দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যে ফোর্স নিয়ে গেল, অথবা বাহির ইউনিট থেকে যারা ডিউটি আসলো, তারা যখন এই সশস্ত্র দল যখন ডিউটিতে মোতায়েন হবে, তখন তাদেরকে গোলাকার গুলি সরবরাহ করতে হবে। অর্থাৎ তাদেরকে যে গুলিটা দিতে হবে, গোলাবারুদটা গোলাকার হতে হবে, গোলাকার। একটা এমসিকিউ হতে পারে, আমাদের একটা এমসিকিউ হয়েছিল যে সশস্ত্র দল যখন ডিউটিতে মোতায়েন হবে তখন তাদের গোলাবারুদটা কেমন ধরনের, কোন ধরনের হবে? এটা অবশ্যই গোলাকার হবে, পিআরবি 150। পিআরবি 150-এর আর কোনো কাজ নাই। মোস্ট ইম্পর্টেন্ট ধারা 151 থেকে 156 একটা লিখিত প্রশ্ন হবে, আপনি প্রস্তুত থাকেন। আমরা সেই ধারা কয়টা এখন একদম স্মার্টলি শিখব। তাহলে ম্যাজিস্ট্রেট বড় নাকি পুলিশ অফিসার বড়? সঙ্গীতা দিদি, আপনি কমেন্ট করেন তো, আপনার কাছে কি মনে হয়? আপনি এক জায়গায় ডিউটিতে গেলেন, রিপা আক্তার তুমি বলো তো, এক জায়গায় ডিউটিতে যাওয়া হইলো, ম্যাজিস্ট্রেটও ডিউটিতে গেল, পুলিশও ডিউটি গেল, তাহলে কে বড়, ম্যাজিস্ট্রেট বড় নাকি পুলিশ বড়? শুধু এইটুকু বুঝলেই আমাদের এই সব কয়টা গুরুত্বপূর্ণ পিআরবি শেষ। শম্ভু দাদা ভাবতেছে সে নিজে একজন পুলিশ, সে তাই নিজেকে ছোট করে দেখবে না, সে ভাবতেছে সে অর্থাৎ পুলিশ অফিসারেই বড়, কিন্তু ম্যাজিস্ট্রেট হচ্ছে বড়। এমএসটি রিপা আক্তার লিখছে, কি বলেন শম্ভু দাদা সবার চেয়ে কম মেধাবী? হাসালেন স্যার। এই ক্লাসে সবচেয়ে কম মেধাবী হচ্ছে শম্ভু দাদা। তিনি পড়ালেখা তেমন একটা করতে পারেন না সাংসারিক চাপের কারণে। রেজাল্ট কেমন করবেন জানি না, তবে আমি তাকে রিকোয়েস্ট করব সে যেন আরো পড়ালেখা করে। পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট যখন ডিউটিতে যাবে তখন অবশ্যই ম্যাজিস্ট্রেট বড়। তাই বড় হচ্ছে সবার আগে, বড় আগে আসবে, বড়র বড় চেয়ারটা। 151, 152 এর ভিতর আগে কোনটা? ম্যাজিস্ট্রেট আগে, তারপরে পুলিশ। তাহলে 151, 152 আগে কোনটা? 151। তাই আগেরটার সাথে আগেকে জুড়ে দেন। তাই 151-র সাথে যাবে ম্যাজিস্ট্রেট, 152 পরে পুলিশ অফিসারও পরে, তাই 152-র সাথে যাবে পুলিশ অফিসার। এভাবে আপনার মনে রাখতে হবে। তাহলে 151 হচ্ছে এই যে একটা সশস্ত্র দল, আপনি কল্পনা করুন এটা হতে পারে বরিশালের নতুল্লাবাদ, অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, অথবা ঢাকার শাহবাগ চত্বরে। আপনি এই মুহূর্তে আছেন ডিউটিতে, একটা সমাবেশ হইতেছে, যে কোনো সময় এইটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। ঠিক ওই সময় আপনি ডিউটিতে আছেন, এই মুহূর্তে ডিউটিটা চলতেছে, আপনাকে গ্রাউন্ড হিসাব করে কল্পনা করে এই ধারাটা শিখতে হবে।
একদম 56 পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মনে করেন আপনি শাহবাগ চত্বরে এই মুহূর্তে ডিউটিতে আছেন, সামনেই একটা সমাবেশ হইতেছে, এই সমাবেশটা যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর দাঙ্গায় রূপ নিতে পারে। এখন আপনি ডিউটি পার্টিতে আছেন, একটা কন্টিনজেন্ট অথবা একটা প্লাটন, মনে করেন 100 জন ফোর্স নিয়ে আছে সবাই। তাহলে সেখানে দুই ধরনের কমান্ডিং অফিসার থাকে। বড় ধরনের সমাবেশ যখন হয় তখন কিন্তু বড় বড় অফিসাররা সাথে থাকে এই ফোর্সের সাথে। সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট থাকে অলওয়েজ, এবং পুলিশ অফিসার থাকে, পুলিশের ফোর্স থাকে। তাহলে 100 জন, এক প্লাটুনে 100 জন ফোর্স এই মুহূর্তে আছে, সামনে সমাবেশ হচ্ছে। এখন সবার আগে ম্যাজিস্ট্রেট আসবে। ম্যাজিস্ট্রেট স্যার এসে কি করবে? 151তে বলছে এই সশস্ত্র দলের সাথে উপস্থিত বা ডিউটি যে ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেটের কর্তব্যটা কি, আসলে ম্যাজিস্ট্রেটের কাজটা কি সেখানে। তা ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে, প্রথমেই বলা হয়েছে যে পুলিশ দলের যে অধিনায়ক, অর্থাৎ এই প্লাটুনের যে অধিনায়ক একজন পুলিশ অফিসার আছে, তার কাজে এই ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশ দলের যে অধিনায়ক, অর্থাৎ আপনি যে পুলিশ, আপনার যে পার্টি ইনচার্জ আছে, তিনি আপনাকে কিভাবে 3-3 দাঁড় করাবে না 4-4 দাঁড় করাবে, নাকি ডাইনে সাজাবে নাকি বায়ে সাজাবে, এগুলো হচ্ছে তার একান্ত ব্যাপার, ঠিক আছে। বা কিভাবে কি সজ্জিত করবে, রায়ট ডিল কিভাবে অনুসরণ করবে, এগুলো হচ্ছে আপনার পার্টি ইনচার্জের। বলা হয়েছে ম্যাজিস্ট্রেট এইটাতে হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে ম্যাজিস্ট্রেটের কাজ কি? খতে বলা হয়েছে কখন গুলি করতে হবে, অর্থাৎ একটা বেআইনি সমাবেশে কখন গুলি করতে হবে এবং কখন বল প্রয়োগ করতে হবে, কখন লাঠিচার্জ করতে হবে, কখন গুলি করতে হবে, এইটার নির্দেশ দিবে ম্যাজিস্ট্রেট। তাহলে কখন বল প্রয়োগ করতে হবে, কখন গুলি চালাতে হবে, এইটার নির্দেশনা দিবেন ম্যাজিস্ট্রেট। যখন প্রয়োজন হবে গুলি করার, তখন এই পুলিশ দলের অধিনায়ককে বলবে, গুলি চালানোর নির্দেশ দিবেন। তাই ম্যাজিস্ট্রেটের প্রধান কাজ হচ্ছে বেআইনি সমাবেশে কখন গুলি চালাইতে হবে, কখন বল প্রয়োগ করতে হবে, সেইটার নির্দেশ কিন্তু ম্যাজিস্ট্রেট দিবে, ম্যাজিস্ট্রেট। কিন্তু আর একটা কাজ হচ্ছে, এই গুলি চালানোর আগে ম্যাজিস্ট্রেট বারবার সতর্কবাণী উচ্চারণ করবে, আপনারা এখান থেকে সরে যান, সরে যান, সরে যান। আপনারা যদি এখান থেকে ছত্রভঙ্গ না হন তাহলে আমরা গুলি চালাতে বাধ্য হব। এই সতর্কবাণী ম্যাজিস্ট্রেট উচ্চারণ করবে। প্রথমে সতর্কবাণী দেবে, তারপর যদি কাজ না হয় তাহলে বল প্রয়োগ করার অনুমতি দেবে, আদেশ দিবে, অথবা গুলি চালানোর আদেশ দিবে। গুলি চালানোর পর বা বল প্রয়োগ করার পর যদি দেখে যে লোকজন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, মানে এই ছত্রভঙ্গ হওয়ার সামান্যতম প্রবণতা দেখা দিলেই তিনি কি করবে? এই গুলি চালানো বন্ধের নির্দেশ দিবেন। কেন বলা হয়েছে? কারণ আত্মরক্ষা বা সরকারি সম্পত্তি রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি সাধন করা যাবে না। পেনাল কোডের 99 ধারার শর্তের মধ্যে কিন্তু আছে। আপনি দেহ রক্ষা করেন বা সরকারি সম্পত্তি রক্ষা করেন, যেটাই করেন, প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি সাধন করা যাবে না। তাই ম্যাজিস্ট্রেট যখনই দেখবেন যে দুই একটা গুলি চালানোর পর লোকজন সরে যাচ্ছে, সাথে সাথে ম্যাজিস্ট্রেট এই গুলি চালানো বন্ধের নির্দেশ দিবেন। এরপর সব গুলি চালানো শেষ, তারপর 156 ধারা অনুযায়ী একটা প্রতিবেদন দিবেন।
তাহলে ম্যাজিস্ট্রেটের কর্তব্যটা আমরা এক লাইনে নিয়ে নিচ্ছি। কখন বল প্রয়োগ করতে হবে, কখন গুলি চালানোর দরকার হবে সেইটা নির্দেশ দিবে ম্যাজিস্ট্রেট। তবে এই নির্দেশ দেওয়ার আগে অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করবেন। আর গুলি চালানোর পর যদি ছত্রভঙ্গ হওয়ার কোনো প্রবণতা দেখা দেয় তাহলে সাথে সাথে গুলি চালানো বন্ধের নির্দেশ দিবেন। শেষে 156 ধারা অনুযায়ী একটা প্রতিবেদন বা রিপোর্ট দাখিল করবেন। ম্যাজিস্ট্রেটের যে ঊর্ধ্বতন আছে, যেমন ডিসি স্যার আছে, বিভাগীয় কমিশনার আছে, তাদের কাছে রিপোর্ট দিবেন। তাহলে আগে হচ্ছে ম্যাজিস্ট্রেট 151 আগে, তাই 151তে ম্যাজিস্ট্রেটের কর্তব্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে। এটা আমরা শিখে ফেললাম ম্যাজিস্ট্রেটের কাজ। এখন তাহলে 151 আপনি কেন শিখবেন, কেন মনে রাখবেন, কেন মুখস্থ করবেন? আমরা তো প্রয়োজন ছাড়া একটা কাজও করি না, তাহলে আমরা কেন মনে রাখব? আপনাকে ছোট্ট একটা এমসিকিউ দেওয়া হলো, বেআইনি সমাবেশে গুলি চালানোর নির্দেশ কে দিতে পারে? বেআইনি সমাবেশে গুলি চালানোর নির্দেশ নিচের কোন অফিসার দিতে পারেন? 1 নম্বরে পুলিশ অফিসার, 2 নম্বরে ম্যাজিস্ট্রেট, 3 নম্বরে তানিয়ার শ্বশুর, 4 নম্বরে উপরের কেউ নয়। তখন আপনি অবশ্যই দিবেন তানিয়ার শ্বশুর, কিন্তু আপনার দিতে হবে এই জন্য 151 যে গুলি চালানোর নির্দেশ ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে অবশ্যই ম্যাজিস্ট্রেট দিবেন। আমরা 151 শিখে ফেললাম। এবারে 152, 152তে কি আছে? ম্যাজিস্ট্রেটের পরে কি আছে? পুলিশ অফিসার। এবার পুলিশ দলের যে অধিনায়ক, আপনার যে পার্টি ইনচার্জ, তার আসলে কাজটা কি? তার কাজ তো একটাই, পিআরবি করা। তুমি বুট পরো নাই কেন, ক্যাপ আনো নাই কেন? এখন 152তে পিআরবি করবে কে? পুলিশ অধিনায়ক। তাহলে 152তে অধিনায়ক পুলিশ অফিসার। এই পিআরবি গুলো একটু ভালো করে শেখেন যাতে দ্বিতীয়বার আমাদের আর বুঝতে কষ্ট না হয়। অধিনায়ক পুলিশ অফিসার তিনি কি করবে, কিভাবে তার দলকে একেবারে কমন সেন্স, আপনি চিন্তা করেন 100 জন লোক 5-5 করে বা 6-6 করে দাঁড়াইছে, সামনে আপনার পার্টি ইনচার্জ কিছু কথা বলবে, তাহলে কি বলবে? পার্টি ইনচার্জ কি করবে? প্রথমেই সঙ্গীয় ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং করবে, ব্রিফিং কিছু বলবে। তাহলে প্রথমেই কি বলবে? কমন সেন্স, আপনারা কেউ দল ছুট হবেন না। ভালোভাবে বলতে যে শোনেন, আমাদের কিন্তু অনেক ঘটনা পূর্বের রেকর্ড আছে, দল ছুট হয়ে সেখানে মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দল ছুট হইলে আপনিই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এর কমন সেন্স। প্রশ্ন হতে পারে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে অধিনায়ক পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য আইন ও বিধির আলোকে আলোচনা করুন। তাহলে আপনারা কেউ দলছুট হবেন না, দলবদ্ধ থাকার নির্দেশনা দিবেন। এখন ফোর্সদেরকে তিনি এমন, মানে যেখানে বেআইনি সমাবেশ হচ্ছে সেই যে মানুষগুলো যারা বেআইনি সমাবেশ করতেছে, ফোর্সদেরকে তিনি এতটাও কাছাকাছি নেবেন না যাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে তিনি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদেরকে দাঁড় করাবে। ফোর্সদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে দাঁড় করাবে। সবাইকে বেয়নেট সংযুক্ত করার আদেশ দিবেন। সঙ্গিন চড়াবে, সঙ্গিন চড়া, একটা সাউন্ড হবে, একটা। তাহলে বেয়নেট সংযুক্ত করার নির্দেশ দিবেন। এখন পিআরবি করবে, সবার হেলমেট, লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করতে বলবে।
পিআরবি করবে একটা, পিআরবি 152 করবে। কি করবে? হেলমেট, বুলেট প্রুফ, লেগ গার্ড এগুলা পরিধান করতে বলবেন। সবাই অস্ত্র লোড করেন, 5 রাউন্ড করে লোড করেন। অস্ত্র লোড আনলোড করতে বলবেন। দরকার হইলে কি করবে? তিনি রায়ট ড্রিল অনুসরণ করতে বলবেন। তাহলে আমরা কি বুঝতে পারতেছি এই যে অধিনায়ক পুলিশ অফিসারের বা কমান্ডারের কি কাজ হবে? প্রথমেই তিনি ব্রিফিং করবে, তারপর সবাইকে দলবদ্ধ হয়ে থাকার জন্য নির্দেশ করবেন, তারপর ফোর্সদেরকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড় করাবেন, তারপর কি ব্যানেট সংযুক্ত করার আদেশ দিবেন, সবার হেলমেট, লেগ গার্ড, বুলেট প্রুফ আছে কিনা এটা আপনি চোখ বন্ধ করলে এই পার্ট বাই পার্ট একটার পর একটা আসতে থাকবে, সেইগুলো পরিধান করতে বলবেন। অস্ত্রগুলি সবাই লোড করেন। যে কোনো মুহূর্তে অস্ত্র প্রয়োগের অর্থাৎ গুলি করার নির্দেশ হতে পারে। ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সামনে আছে, সবাই অস্ত্র লোড করেন। অস্ত্রগুলি লোড আনলোড করে নিতে বলবেন। তারপর কি পরিস্থিতি বিবেচনায় যদি দরকার হয় তাহলে রায়ট ড্রিল করার জন্য তিনি রায়ট ড্রিল অনুসরণ করবেন। এই হচ্ছে বিষয় আমাদের 151, 152 এই দুইটা বিধি আমাদের খুব ভালো করে শিখতে হবে। এখান থেকে এমসিকিউ অবশ্যই থাকবে। যে কোনো কাজের 3টা ফর্ম থাকে, বেসিক ফর্ম। যেমন গ্রেপ্তারের কয়টা ফর্ম আছে? স্তর, যেটা 3টা স্তর। গ্রেপ্তারের কয়টি স্তর? গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের সময়, গ্রেপ্তারের পরে। তল্লাশির 3টে স্তর, তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে। ভাত খাওয়ার আগে, ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার পরে। বিয়ে করার আগে, বিয়ে করার সময়, বিয়ে করার পরে। বিয়ে করার আগে খুব ভালো আগ্রহ থাকে, খুব একদম তোমাকে এইটা করব এইটা করব। বিয়ে করার সময় মোটামুটি আয়োজন থাকে, আর বিয়ে করার পর সমস্ত আগ্রহ কমে যায়, তখন আর বউকে আর ভালো লাগে না, তখন কি মানুষ মারা যায়। কি শুধু দেহটা পড়ে থাকে, মানে সে মানসিকভাবে অতটা আর ভালো থাকে না, আহত হয়ে যায়, নিহত হয়ে যায়। তাই গুলি করার আমরা শিখবো এখন 154, 155, 156। আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সময়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পরে, পূর্বে, সময়, পরে। 54, 55, 56। আর আজকের ক্লাসের এই পিআরবির সবচেয়ে গুরুত্বপূর্ণ পিআরবি 153, আগ্নেয়াস্ত্রের ব্যবহার। কোন কোন সময় আপনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবেন আমরা দীর্ঘদিন শুনে আসছি। কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার নিয়মাবলী ব্যাখ্যা করুন। পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে আইন ও বিধির আলোকে ব্যাখ্যা করুন। আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মাবলী আলোচনা করুন। কয়টি ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় ব্যাখ্যা করুন। এই যত প্রশ্ন সব হচ্ছে 153। 153, তাহলে 153তে 3টি ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। এটা কেমন মনে রাখবো? 153-র শেষে 3। 153 লিখতে কি কি সংখ্যা লাগে? 1, 5, 3। 153-র শেষে 3, তাই 153তে 3টি ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। এই সংখ্যার খেলা আপনাকে মুখস্থ রাখতে হবে, তারপরের বাকিগুলো আপনি এমনিই লিখতে পারবেন। তাহলে 153-র শেষে 3, তাই 3টি ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। সরেয়া, বয়েকার আর গ। প্রথম ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষেত্রে, অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স।
আত্মরক্ষার ক্ষেত্রে বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে, বেতে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, আর গতে গ্রেপ্তারের ক্ষেত্রে। আবেগ 3টে শব্দ, 153 শেষে 3, তাই 3টা ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার অর্থাৎ ব্যক্তিগত আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 96 থেকে 106। 96 থেকে 106 ব্যক্তিগত আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। বেতে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে ফৌজদারি 127, 128। আর গতে হচ্ছে গ্রেপ্তার কালে অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। ওই যে ফৌজদারি 46(3) আমরা পড়েছিলাম, কোনো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, তাকে যখন আপনি গ্রেপ্তার করতে যাবেন, সে যদি গ্রেপ্তারে বাধা দেয় বা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তখন প্রয়োজনে তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। তাহলে আমরা যে লাস্টের অপশনটা বলি গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়। যে কাউকে গ্রেপ্তার করতে গিয়েই কি আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে এটা ডিটেলসে লিখতে হবে। অর্থাৎ এমন একজন আসামি যে অলরেডি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, অর্থাৎ কোনো একটা মামলায় তাকে আদালত মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড শুনাই দিয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়ে নাই। আসামির অনুপস্থিতিতেই বিচার করে ফেলছে, সে এখনো ধরা পড়ে নাই। তো তাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন, তখন সে এরকম করতেছে, গ্রেপ্তার করতে দেবে না, বাধা দিতেছে, এড়ানোর চেষ্টা করতেছে, দৌড়ে পালাচ্ছে, আপনার প্রতি আক্রমণ করতে যাচ্ছে, ঠিক তখন আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। তাহলে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? এক হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষা অর্থাৎ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 96 থেকে 106। এইটা যখন আপনি ডিটেলসে লিখবেন, তখন লিখতে হবে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, আক্রমণকারীর বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগকালে বা সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 99 ধারার শর্ত সাপেক্ষে কি প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। পেনাল কোড 96 থেকে 106, ফৌজদারি পিআরবি 153 বিধি। আবার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে লিখতে হবে ডিটেলসে যে ফৌজদারি কার্যবিধির 127 ধারা মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দেওয়ার পরেও যদি ছত্রভঙ্গ না হয়, তখন 128 উক্ত আইনের অত্র আইনের 128 ধারা মোতাবেক প্রয়োজনে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছত্রভঙ্গ করা যাবে। ফৌজদারি কার্যবিধি 127, 128, পিআরবি 153 বিধি। লাস্টেরটা হচ্ছে গ্রেপ্তারের ক্ষেত্রে। গ্রেপ্তারের ক্ষেত্রে লেখে শর্টাইবেন দিয়ে লিখবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে গ্রেপ্তার কালে যদি উক্ত আসামি গ্রেপ্তারে বাধা দেয় বা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তখন তাকে গ্রেপ্তার কার্যকর করার জন্য প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। ফৌজদারি
46(3) ধারা PRB 153 বিধি। 153 ক, খ, গ, ঘ এই 4টে অপশন আছে, ক্লোজ আছে। কতে বলা হয়েছে যে 3 ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, রোমান সংখ্যা 1, 2, 3। এই কতে প্রথমে তিন প্রকার বলে দেওয়া হয়েছে, তারপর প্রত্যেকটা ডিটেলস বলা হয়েছে। যেমন প্রথমটা ডিটেলস বলা হয়েছে খতে, দ্বিতীয়টার ডিটেলস বলা হয়েছে গতে, তৃতীয়টার ডিটেলস বলা হয়েছে ঘোড়ার ঘতে। প্রথম কতে তিনোটাকে সংক্ষেপে লিখে দিছে যে এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এইগুলোর ডিটেলস যেমন কতে বলে দিছে আত্মরক্ষার ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে, গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, কতে প্রথমে বলে দিছে। এইবার আত্মরক্ষার ক্ষেত্রে এটা ডিটেলস বলা হয়েছে খতে, বেআইনি সমাবেশের ডিটেলস বলা হয়েছে গরুর গতে, আর ঘোড়ার ঘতে বলছে গ্রেপ্তারের ডিটেলস। তাহলে আপনি যদি কোনো একটা প্রশ্ন লিখতে যান যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, ফৌজদারি 127, 128, এর সাথে PRB আপনি কত দিবেন? পারলে কমেন্ট করেন তো, দেখি আপনি কি বুঝলেন। এর সাথে আপনি PRB কত দিবেন? শম্ভু দাদা, আমি জানি আপনি পারবেন না, তবে আপনি চেষ্টা করতে পারবেন। আপনি যদি বেআইনি সমাবেশের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেন, এটা ডিটেলস লিখলেন, ফৌজদারি 127, 128 দিলেন, এখন PRB কত দেবেন? এই শুভ্র রয় দাদা, আমি বলছি আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন, এখন PRB কত দিবেন? PRB কি 153 দিবেন নাকি 153 গ? এই যে রিপা আক্তার, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, আমরা সবাই জানি। এই রিপা আক্তারের অ্যান্সারটা দেখেন। আমি বলতে চাইছি 153 কতে 3টা ক্ষেত্র বলে দিয়েছে যে এই তিন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, কিন্তু এগুলোর ডিটেলস আবার পরেরটা থেকে শুরু হয়েছে, খ, গ, ঘ। তাই প্রথম আত্মরক্ষায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে দিতে হবে 153 খ। পরে বেআইনি সমাবেশের ডিটেলস লিখলে দিতে হবে 153 গরুর গ। আর গ্রেপ্তারের ক্ষেত্রে লিখলে ডিটেলস লিখলে দিতে হবে 153 ঘোড়ার ঘ। অবশ্যই কোলজ গ দিতে হবে, কোলজ ঘ দিতে হবে, কোলজ দিতে হবে। শম্ভু দাদা, আমি জানি আপনি পারবেন না, তবুও কিন্তু কমেন্ট করার চেষ্টা করেন না, এগুলো কিন্তু খুবই খারাপ। এই যে হৃদয় নামে একটা ছেলে আছে, তুমি কমেন্ট করো না কেন? তাহলে এই তিনটা ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন আপনি 153 বিধি অনুযায়ী। প্রত্যেকটা সংশ্লিষ্ট আইনের ধারা আসবে। আত্মরক্ষা লিখতে গেলে 96 থেকে 106 দিতে হবে, বেআইনি সমাবেশ 127, 128 দিতে হবে, আর গ্রেপ্তার 46 কোলজ 3। আর এই 153 খ, গ, ঘ, 153 ক মনে করবেন নাই, খ, ঘ, গ, খ গরুর গ, ঘোড়ার ঘ, এই তিনটা। 153 কি আপনারা বুঝতে পারছেন? খুবই চমৎকার একটা গুরুত্বপূর্ণ ধারা।
তাহলে আপনি যদি পরীক্ষায় বেশি নাম্বার পেতে যান, আপনাকে একটু বাড়িয়ে লিখতে হবে। যেমন বেআইনি সমাবেশের ক্ষেত্রে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহারের নিয়মাবলী ব্যাখ্যা করুন। তখন তো 2 লাইন লিখতে হবে আপনার। তখন এই বেআইনি সমাবেশটা আসবে 153 গরুর গ। তাহলে কি লিখতে হবে? যে আপনি একদল জনতা অর্থাৎ জনগণের উপর গুলি চালাবেন। বিষয়টা কি এতই সহজ? তখন আপনার একটু ডিটেলসে লিখতে হবে না, যে একদল জনতার উপর গুলি চালানোটা একটা চরম ব্যবস্থা হিসাবে মনে করতে হবে। অর্থাৎ কেবলমাত্র জীবন ও সম্পত্তি রক্ষার জন্য একান্তভাবে মানে প্রয়োজনীয় না হলে আপনি যে লিখবেন, আপনি যে তাহলে আপনি কি গিয়েই কি একদল জনতার উপর গুলি চালাবেন? না। তাহলে এইভাবে একটু লিখবেন কমন সেন্স সহকারে, যে জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য একান্তভাবে প্রয়োজনীয় না হলে, মানে আর কোনো উপায় নাই, এরকম না হলে একান্তভাবে প্রয়োজনীয় না, একান্তভাবে যদি প্রয়োজনীয় হয়ে পড়ে যে আর কোনো উপায় নাই, গুলি চালানো ছাড়া উপায় নাই, তাই জীবন ও সম্পত্তি রক্ষার জন্য একান্তভাবে যদি প্রয়োজনীয় হয়ে পড়ে তখন, কেবলমাত্র তখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে এই জনতার উপরে। তবে লিখবেন যে তবে অবশ্যই গুলি চালানোর উপর তাদেরকে একাধিকবার সতর্কবাণী উচ্চারণ করতে হবে। গুলি চালানোর পূর্বে ম্যাজিস্ট্রেটের আদেশের জন্য অপেক্ষা করতে হবে। ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে পুলিশ, সর্বোচ্চ পদের যে পুলিশ অফিসার থাকবে সেই কমান্ডারের আদেশের জন্য অপেক্ষা করতে হবে। এইভাবে একটু গুছাইয়া লিখলে তখন কি, তখন এক্সামিনার বুঝবে যে আপনি আসলে বিষয়টা বুঝতেছেন। তারপর ফৌজদারি 127, 128, পিআরবি 153 গরুর গ, বেআইনি সমাবেশের ক্ষেত্রে। এরকম প্রত্যেকটা, গ্রেপ্তারেরটা ওইভাবে লিখবেন, আত্মরক্ষাটা এইভাবে লিখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা 153 ধারাটা শিখে ফেললাম। এবার আমরা যে ওই যে পড়ছিলাম বিয়ে করার আগে, বিয়ে করার সময়, বিয়ে করার পরে, না সরি, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সময়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পরে। তাহলে বিয়ে করার আগে তো খুব আগ্রহ থাকে, একদম চকচক চকচক, সবকিছু সুন্দর সুন্দর, চিন্তা ভাবনা সবকিছু ঠিকঠাক থাকে। বিয়েটা করার সময় খুবই চিন্তা ভাবনা করা হয়, লিমিটেড, একদম বেশি কিছু করা যাবে না। আর বিয়ে করার পরে সবাই কিছুদিন পর মন মরা হয়ে যায়, মরে যায় মানুষ, অর্থাৎ মন মরে যায়। তাহলে 154 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পূর্বে অর্থাৎ আগে কি করতে হবে? বারবার সতর্কবাণী উচ্চারণ করতে হবে, 154। আর আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সময় 155। সময়তে কি করতে হবে? খুবই হিসাব করে, লিমিটেড, একদম লিমিটেড। কি করতে হবে? যে ম্যাজিস্ট্রেটের আদেশের অপেক্ষা করতে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদেশ দিবে, গুলি এমনভাবে চালাইতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণ সাপেক্ষে। পুলিশ অফিসার কি করবে? গুলির সংখ্যা নির্দিষ্ট করে দেবেন। ছত্রভঙ্গ হওয়ার প্রবণতা দেখা দেওয়া মাত্রই গুলি চালানো বন্ধ করতে হবে।
গুলি চালানোর আগে কি করবেন? বারবার সতর্কবাণী উচ্চারণ করবেন, প্রয়োজনে অতিরিক্ত ক্ষতি করবেন না। 154, গুলি করার সময় অর্ডারের অপেক্ষা করতে হবে। কে দেবে? ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। ম্যাজিস্ট্রেট না থাকলে পুলিশ অফিসার অর্ডার দিবেন। এবার গুলি এমনভাবে চালাইতে হবে যাতে সামান্য ক্ষতি করেই উদ্দেশ্য সাধন করা যায়। সবগুলি যে আপনি গায়ে করবেন, বডিতে করবেন এমন না। আশেপাশে গুলি করতে হবে, উপরে গুলি করতে হবে, যাতে তারা ভয়ে পালিয়ে যায়। এটা কিন্তু একটা কমন সেন্স। হাঁটুর নিচে গুলি করবেন, অর্থাৎ এমনভাবে গুলি চালানোকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সামান্য ক্ষতি করে কি উদ্দেশ্য সাধন করা যায়। অর্থাৎ এমনভাবে বিয়ে করতে হবে যাতে অল্প খরচ করেই বিয়েটা সম্পন্ন করা যায়। গুলির সংখ্যা নির্দিষ্ট, কতজন বরযাত্রী আসবে, কতজন আসবে, এটা নির্দিষ্ট থাকতে হবে। নির্দিষ্ট করে সেই অনুযায়ী খাবার তৈরি করতে হবে। তাহলে ফোর্সের কাছে কি অঢেল গুলি দিয়ে দেবে না, গুলির সংখ্যা নির্দিষ্ট করে দিবেন। আর হচ্ছে কি করতে হবে? বরযাত্রীরা খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে একদম টেবিল গুছাই ফেলতে হবে। অর্থাৎ এই জনতা ছত্রভঙ্গ হওয়ার সাথে সাথে বা প্রবণতা দেখা দেওয়া মাত্রই গুলি চালানো বন্ধ করতে হবে। 154, গুলি করার পূর্বে সতর্কবাণী করবেন, প্রয়োজনে অতিরিক্ত ক্ষতি করবেন না। 155, গুলি করার সময় কি কমান্ডারের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে। তারপর এমনভাবে গুলি চালাইতে হবে যাতে সামান্য ক্ষতি করেই উদ্দেশ্য সাধন করা যায়। গুলি সংখ্যা নির্দিষ্ট থাকবে। ছত্রভঙ্গ হওয়ার সাথে সাথে গুলি চালানো বন্ধ। স্টপ ফায়ারিং। এবার হচ্ছে সেই যে গুলি চালানো শেষ, পুরো একটা বড় ধরনের একটা রায়ট হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন আপনি কি করবেন? তাহলে একটা বেআইনি সমাবেশে গুলি চালানো হয়েছে, আপনি চিন্তা করেন, আপনি সেখানে ডিউটি, আপনি অনেক গুলি চালাইছেন, অনেকগুলো ছেঁড়া জুতা পরে আছে, জামা কাপড় পরে আছে, অনেকগুলো লাশ পরে আছে, মানুষ আহত কাতরাচ্ছে, একটা বিশাল গাড়ি ভাঙচুর করছে, ওই আগুন জ্বলতে টায়ারে আগুন জ্বালাইছে, বিশাল একটা ধ্বংসযজ্ঞের পর সবাই চলে গেছে। এখন পুলিশের কি করবেন? আপনি পুলিশ অফিসার কি করবেন বা ম্যাজিস্ট্রেট কি করবে? এখন যারা মারা গেছে ওরা তো অলরেডি মারা গেছে, ওদেরকে একটু পরে দেখলেও সমস্যা নেই, কিন্তু যারা আহত অবস্থায় কষ্ট পাচ্ছে অবশ্যই তাদেরকে আগে হাসপাতালে পাঠাইতে হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পরে প্রথমেই যারা আহত হয়েছে তাদেরকে কি করতে হবে? হাসপাতালে প্রেরণ করতে হবে। পিআরবি 312, 156,312। এবার যারা নিহত হয়েছে তাদেরকে সুরতাল রিপোর্ট তৈরি করতে হবে। তারপর ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করতে হবে। এরা তো পুলিশের গুলিতে মারা গেছে, তারপর আবার ময়না তদন্তের কেন দরকার? মনে করেন বিশাল একটা বেআইনি সমাবেশ হয়েছে, প্রায় হাজার হাজার মানুষ, পুলিশের সাথে কি হয়েছে? লাঠিচার্জ হয়েছে এবং ধাওয়া পাল্টা, পরে গোলাগুলি হয়েছে, সেখানে মারা গেছে। এখন এই হাজার হাজার মানুষের মধ্যে এমন একটা লোক আসছে, ছুরি নিয়ে আসছে হাতে, অথবা একটা লোক, ওই বেআইনি সমাবেশের একজন লোক, সেও পিস্তল নিয়ে আসছে,
ওই বেআইনি সমাবেশেই তার একজন শত্রু আছে, এই বেআইনি সমাবেশের মধ্যেই তার একজন শত্রু আছে। ও দেখতেছে পুলিশের সাথে গোলাগুলি চলতে আছে, তাই ও ওর ব্যক্তিগত পিস্তল নিয়ে ওর শত্রুকে ওর ভিতরে গুলি করে মেরে ফেলছে। কারণ ও তো জানে এই গোলাগুলি সবাই ভাববে পুলিশের গুলিতে মারা গেছে, এর কোনো আলাদা কোনো মামলাও হবে না, কিছু হবে না, আমি এই সুযোগে আমার শত্রুকে মেরে ফেলবো। ব্যক্তিগত পিস্তল নিয়ে তাহলে কি করলো, গুলি করে মেরে ফেললো। এই জন্য যখন ময়না তদন্ত হবে তখন কোন পিস্তল থেকে কি ধরনের গুলি করা হয়েছে বা কোন বন্দুক থেকে, সেটা কিন্তু এই ময়না তদন্তে পাওয়া যাবে। আহতদের হাসপাতালে প্রেরণ করবেন, নিহতদের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন। সিআরপিসি 174 ওই যে অস্বাভাবিক মামলার সুরতাল রিপোর্ট, আর পিআরবি 299, 304, 305 এগুলো আমরা সামনে পড়ব। আহত নিহত দুইটার মধ্যে আহত হচ্ছে সরেয়া আগে, ন হচ্ছে পরে, তাই আহতদের আগে পাঠাবেন ক 156 ক, নিহতদের পরে পাঠাবেন 156 খ। এবার আপনি যে গুলি করছেন, আপনার যে ফায়ারকৃত গুলির সংখ্যা আপনাকে কয় রাউন্ড দেওয়া হয়েছিল, এবং অর্থাৎ ইস্যুকৃত গুলির সাথে মিলাইয়ে দেখতে হবে। ফায়ারকৃত গুলির সংখ্যা অর্থাৎ এমটিকেটিস, টেক আপ এমটিকেটিস। নেক্সট ডিটেল, গানের পিছে ফলিং কি, নিজ নিজ টার্গেট, তারপর অ্যাপ্লিকেশন, লোডিং পজিশন, অ্যাপ্লিকেশন, ফায়ার, ফায়ার করার পরে লোডিং পজিশন, আনলোড, টেক আপ এমটিকেটিস। তখন কি করবেন, এই ফায়ারকৃত গুলির যে খোসাগুলা টোকাবেন, তারপর বাকি ইস্যুকৃত গুলির সাথে মিলিয়ে দেখবেন। যদিও বড় রায়টে এইসব গুলির খোসা টোকানোর সময় থাকে না, সুযোগ থাকলে এইটা ফায়ারকৃত খোসা গুলি এবং ইস্যুকৃত গুলির সাথে মিলাবেন। তাতে আপনি কয় রাউন্ড ইস্যু করছিলেন, কয় রাউন্ড গুলি করছেন আর কয় রাউন্ড আছে, এটা মিলাবেন। সবশেষে কি করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটা রিপোর্ট দিতে হবে, অবগত করতে হবে, রিপোর্ট দিতে হবে। যে কোনো কিছু সম্পর্কে রিপোর্ট দেওয়া কি, ফৌজদারি 150, পুলিশ আইন 23, পিআরবি 120। মনে আছে আপনাদের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। ফৌজদারি 150, পুলিশ আইন 23, পিআরবি 120। আর এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর রিপোর্ট, এর সাথে আসবে পিআরবি 156 বিধি। প্রথমে আহতদের হাসপাতালে, নিহতদের সুরতাল রিপোর্ট করে মর্গে, ফায়ারকৃত গুলির সঙ্গে ইস্যুকৃত গুলি মিলানো, শেষে একটা এই সার্বিক বিষয়টা একটা প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট দিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। এইটার আর কি কঠিন আছে বলেন? 54, 55, 56 এই তিনটা বিষয় কি আপনারা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে যারা ক্লাসে আছেন। শুভ্র দাদার, শেখ হৃদয়, শম্ভু দাদা, আমিনুল হক শাকিল, এমএসটি রিপা আক্তার, আপনারা কি বুঝতে পারছেন 156 পর্যন্ত? বুঝে বুঝে যদি আমরা পড়তে পারি, আমরা অল্প শিখলাম। আমরা এবছর প্রমোশন না পাইলে পরের বছর পাইলাম, 2 বছর টার্গেট নিলাম, কোনো ব্যাপার না, কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা। এভাবে বুঝে বুঝে পড়তে হবে, নিজেকে এই গ্রাউন্ডে দাঁড় করাতে হবে যে আমি এই মুহূর্তে ডিউটিতে আছি, কি কি আমার করণীয়। এখন আপনি এই জনতার উপরে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেন বেআইনি সমাবেশে, করার শেষে দেখতেছেন কিছু লোক পায়ে গুলি লেগে আহত হয়ে পড়ে আছে, আপনি তাতে হাসপাতাল প্রেরণ করবেন না? এটা কমন সেন্স।
আবার কিছু লোক মারা গেছে, তাদেরকে কি করবেন আপনি? ওখানে রেখে তো আসতে পারবেন না। তাদেরকে সুতাল রিপোর্ট করবেন, সুতাল রিপোর্ট তৈরি করে কোথায় মর্গে প্রেরণ করে দেবেন। আপনি কয়টা গুলি করছেন এটা হিসাব দরকার না? সেটা মিলাবেন। আর শেষে এই যে ঘটনাটা ঘটছে, এটা কি আপনার ঊর্ধ্বতন জানবে না নাকি? না সবাই ধামাচাপা থাকবে? তাই তাদেরকে জানার জন্য একটা রিপোর্ট তৈরি করবেন। এই হচ্ছে 156, যেটা আমাদের সবসময় কঠিন মনে হয়, আসলে কঠিন নয়, বুঝে বুঝে পড়তে হবে। আর এই আগ্নেয়াস্ত্র ব্যবহার হওয়ার পরে একটা নির্বাহী তদন্ত হবে। নির্বাহী মানে কি? ম্যাজিস্ট্রেসি তদন্ত হবে। গুলি ঠিকমতো, অর্থাৎ গুলি চালানো নিয়ন্ত্রণ সাপেক্ষে হয়েছে কিনা, অর্থাৎ প্রয়োজনে অতিরিক্ত গুলি চালানো হয়েছে কিনা বা অপ্রয়োজনে গুলির অর্ডার দেওয়া হয়েছে কিনা, এই জন্য একটা নির্বাহী তদন্ত হবে। অর্থাৎ কিভাবে গুলি চালানো সঠিক হয়েছে কিনা, যুক্তিসঙ্গত হয়েছে কিনা, সেই জন্য একটা নির্বাহী তদন্ত হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পর্যায়ের একটা তদন্ত হবে 157-তে। আর 158 সামরিক সাহায্য অধিযাচন, অর্থাৎ পুলিশ অফিসার কি সামরিক বাহিনীকে ডাকতে পারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য? পারে না। তাহলে এটাকে ম্যাজিস্ট্রেট সামরিক সাহায্য ডাকবে 158-তে। এ হচ্ছে আমাদের আজকের ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেট আগে, পুলিশ পরে, তাই ম্যাজিস্ট্রেট 151 আগে, পুলিশ পরে, 152 পরে, 151 সাথে ম্যাজিস্ট্রেট, 152 সাথে পুলিশ অফিসার। ম্যাজিস্ট্রেটের করণীয় বর্জনীয় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে অবশ্যই পুলিশের কাজে তিনি হস্তক্ষেপ করবেন না, নাক গলাবে না। রিপোর্ট হচ্ছে ঘোড়ার ঘ। 156 কতে, আচ্ছা আমি এটা আসতেছি। তাহলে 151-তে ম্যাজিস্ট্রেট পুলিশের কাছে হস্তক্ষেপ করবে না, তিনি কি গুলি চালানোর পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবেন, গুলি চালানোর নির্দেশ দিবেন, শেষে একটা রিপোর্ট দিবেন। 151। 152 পুলিশ দলের অধিনায়ক কি করবে? ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং করবে, তাদেরকে দলছুট অর্থাৎ দলবদ্ধ থাকার জন্য নির্দেশ দিবেন, পিআরবি করবেন, এই হেলমেট পরে নাই কে কে, বুলেট প্রুফ আনে নাই কে কে, সবাইকে পড়তে বলবেন, অস্ত্রগুলি লোড আনলোড করতে বলবেন, সঙ্গিন চড়াবে, সঙ্গিন ব্যানেট সংযুক্ত করতে বলবেন। তারপর কি? আদেশের জন্য অপেক্ষা করবেন, প্রয়োজনে রায়ট ডিল অনুসরণ করবেন। 152। হ্যাঁ, মেট্রোর কমিশনার স্যার, পুলিশ কমিশনার স্যার সামরিক সাহায্য অধিযাচন করতে পারে, এটা আমরা ফৌজদারি 129-এ দেখেছি। মেট্রোপলিটনের এরিয়ার ক্ষেত্রে পুলিশ কমিশনার স্যার হচ্ছে সর্বে সর্বা, অল ইন অল, এটা আপনারা জেনে রাখেন। 153 আগ্নেয়াস্ত্রের ব্যবহার 3টা ক্ষেত্রে করা যায়: আত্মরক্ষা, বেআইনি সমাবেশ, গ্রেপ্তারের ক্ষেত্রে। 153 খ গরুর গ, ঘোড়ার ঘ, এটা আপনারা ডিটেলসে লিখবেন। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পূর্বে সতর্কবাণী উচ্চারণ করতে হবে, প্রয়োজনে অতিরিক্ত ক্ষতি করা যাবে না। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় কি করতে হবে? আদেশের, ম্যাজিস্ট্রেট বা কমান্ডারের আদেশে অপেক্ষা করতে হবে, এমনভাবে গুলি চালনা করতে হবে যাতে সামান্য ক্ষতি করে উদ্দেশ্য সাধন করা যায়। ছত্রভঙ্গ হওয়ার সাথে সাথে গুলি চালানো বন্ধ করতে হবে। 156 ক প্রথমেই আহতদের হাসপাতালে, 156 খ নিহতদের মর্গে প্রেরণ, সুতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ। 156 খ ফায়ারকৃত গুলি এবং ইস্যুকৃত গুলির সাথে মিলিয়ে দেখতে হবে। আর 153 ঘোড়ার ঘ, এই সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন অফিসারদেরকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটা রিপোর্ট দিতে হবে। 156 ঘোড়ার ঘ।
157 পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেজন্য একটা নির্বাহী তদন্ত হবে। 157 আর 158 সামরিক সাহায্য অধিযাচন করতে পারবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার। 158। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমরা শিখব। প্রত্যেকে লাইভ ক্লাসে থাকবেন। লাইভ ক্লাসে যতটা আসলে মনোযোগ থাকে রেকর্ড কেয়ার যতটা থাকে না। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখব। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। প্রত্যেকে লাইভ ক্লাসে অবশ্যই থাকবেন।